সবাই ভেবে নিন কি বলবেন। আমার প্রথম কি বলতে চান? যে কোনো কিছু যেটা শুরু হচ্ছে আমার প্রথম দিয়ে। ওটা মাইকটা বন্ধ, ওটাতে শুরু করে নিন। কৃষ্ণা ম্যাডাম শুরু করুন। আপনার যে কোনো একটা কিছুর প্রথম দিয়ে শুরু করুন, আর তারপরে বন্দনা ম্যাডাম। আমার প্রথম জাস্ট এই কথাটা বলতে গেলে, first I want to remembering that day when I entered at college at the class of 11th. I was studied at Krishnagod Government College. That day I was late due to the late of my vehicles. I was standing outside of the door because it's a big hall. 130 students are sitting there, and one of English professor is delivering his lecture on the dais. So that time I was really afraid. Am I entered the classroom or I have to leave the classroom? So suddenly my professor looked at me and he called me to sit there. And he also pointed me where I have to sit. And after finishing the class, I really feel too good because to participate with such kind of class. Previously, I was studied at girls' school, so I was no experience between co-ed education. And after class, some students come and they told me, some boys come and they told me, why you wear half pant at the class? Actually, I was wearing a midi frock, and they told me that I am wearing a half pant. So I was started to laughing, and after this they mix with me very well, and it is my first day at my college. So I never forget this about the sir and about the students, about the classmate. Okay. বাহ, ভেরি নাইস। মানে ফার্স্ট ক্লাসে Thank you. মানে বয়েজ অনলি First বা class গার্লস at, অনলি থেকে কোয়েডে ওই এক্সপিরিয়েন্সটা অনেকেরই ইউনিক হয়, যে কে আসছে yeah, দেখি, কে কথা হবে, কি হবে, নতুন অভিজ্ঞতা। বেশ ভালো, yeah. ভেরি নাইস। Thank you. নেক্সট, বন্দনা ম্যাডাম, আপনার প্রথম যে কোনো কিছুর একটা অভিজ্ঞতা, প্রথম বই পড়াও হতে পারে, যত রকম ইনোভেটিভ ভাবতে পারেন। বন্দনা ম্যাডাম মিউটে আছেন। বা প্রথম গান, বা প্রথম প্রেম। বন্দনা ম্যাডাম, উনি বোধহয় মিউটে আছেন। আচ্ছা, তাহলে এবার শুনে নেবো বিমলা ম্যাডামের কাছে। হ্যাঁ, করি। বিমলা ম্যাডাম, আপনি মিউটে আছেন। আনমিউট করুন। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হয়। তাহলে মিতা ম্যাডাম বলুন। আমার অনেক কিছুই প্রথম আছে, কিন্তু আমি একটাই বলবো, আমার যখন আমি আর আমার বোনকে আমার বাবা গিয়ে মারই বাজার স্কুলে ভর্তি করেছিল, সেই দিনটা আমার মনে আছে। একদিন তো গিয়ে ভর্তি হয়েছিলাম, তারপরে বোধহয় এক সপ্তাহ পরে বা কদিন পরে বোধহয় স্কুলে যেতে হয়েছিল। তো আমরা দুজনে ফ্রক পরে যাচ্ছি আর বাবু যাচ্ছে সাইকেল নিয়ে। তো
আর প্রত্যেকটা তখন ল্যান্ডমার্ক বুঝতাম না, তখন বললো এই দোকানটা দেখে রাখ, ওই দোকানটা দেখে রাখ। ওখানে একটা কেষ্টর দোকান ছিল, ওখানে কন্দর্প কি টাইটেল জানি না, ওনাদের বাড়ি ছিল যেখানে শাঁখারি বাজার ওখানে। তারপরে একটা টিয়া পাখি ঠাকুমা থাকতো ওখানে। এগুলো সব ল্যান্ডমার্ক করে দেখিয়ে দেখিয়ে নিয়ে গেছে। বাবু সাইকেলে আর আমরা হেঁটে যাচ্ছি। তারপরে স্কুলে পৌঁছোইনি তখনও। তো যেতে যেতেই আমাদের ওই স্কুলেরই একজন স্যার ছিলেন, সেকেন্ড মাস্টারমশাই বলতাম, নন্দী, নাম মনে পড়ছে না। তো ওনার বাড়ি দেখালেন, দেখিয়ে বললেন এই যেখানে যাচ্ছি স্কুলে ভর্তি করতে, ওখানেরই টিচার, এখানে থাকেন, এই বাড়ি। ঠিক আছে। তারপরে একটা টার্ন নিল, যেটা হলো জেলে পাড়া বলে, বললো যে এই যে বাঁকটা দেখছিস, এই বাঁকটাতে বাঁকতে হবে, সোজা যাবি না, এখান থেকে এখানে। প্রত্যেকটা জিনিস দেখিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে। আর বিশেষ করে ওই যাবার সময় কোনো একটা দোকান ছিল, ওখানে চকলেট কিনে দিয়েছিল। চকলেট মানে ছোট ছোট তখন লজেন্স হতো, লজেন্স কিনে দিয়েছিল, দিয়ে বললো এই দোকানটা কিনে রাখ। তো এইটা মনে পড়ছে। দিয়ে যখন বাঁকটায় গেলাম তখন আমার একটু চিরদিনই কি ওই রাস্তার দোকানের সাইনবোর্ডের জায়গাগুলোর বা ওইগুলো আমার ছোট থেকে আমার একটা মানে জানার ইচ্ছে যে এটা কি জায়গা বা এরকম কিছু পড়া। সেখানে সেরকম কিছু ছিল না, শুধু বাড়িগুলো ছিল। বাড়ির জানলার রংগুলো দেখেছিলাম যে এই জানলার এই রং, আর এখানটা একটু বাঁক নিতে হবে, এটা মনে আছে আমার। তারপরে খানিকটা গেলাম, খানিকটা যাওয়ার পরে বাবু বললো যে এখানটা জেলে পাড়া। এখানে জেলে পাড়া মানে আমাদের ধারণা ছিল তখন জেলে পাড়া মানেই মাছ ধরতো আর মাছ বিক্রি করতো, এরকম ধারণা ছিল। তো যাই হোক, যাচ্ছি, যাওয়ার পরে স্কুলে ঢুকলাম। তো স্কুলের সামনে ছোট ছোট নুড়ি পাথর, সাদা সাদা নুড়ি পাথরের একটা বিছানো জায়গা ছিল। পায়ে লাগতো না, কিন্তু পরে আমরা খেলতাম ওখানে, লাগতো না, কিন্তু খুব আরাম, ভালো লাগতো। আর চারদিকে ছিল ওই আঁকড় গাছের বন জঙ্গল ছিল, একটা পুকুর ছিল মনে আছে আমার। আর ওই দিকেরই একটা মানে যদি আমি স্কুলের দিকে মুখ করে দাঁড়াই, তো ডান দিকে একটা সরু মতন রাস্তা ছিল, সেখান দিয়ে কয়েকটা মেয়ে আমাদের ক্লাসে আসতো। সেগুলো তখন মনে পড়ছে না কে আসতো। ওইদিকে কোনো বাড়ি টাড়ি ছিল, ওইদিকে যাইনি কোনোদিন। তো ওখানটায় তারপরে যাই হোক নেওয়া হলো প্রথম দিন ক্লাস। তো বাবু জিজ্ঞেস করলো তোরা নিজেরা বাড়ি চলে যেতে পারবি তো? তো তখন তো পাকামি করে বলেছিলাম হ্যাঁ পারবো। তারপরে যাই হোক ক্লাস কি হয়েছিল অত মনে নেই। ছুটি হলো, ঘন্টা পড়লো। প্রথম দিন খুব ভালো লেগেছিল, তখন তো আর ড্রেস ছিল না, তো এরকম ভালো লেগেছিল। তারপরে ওই টিফিনের সময় যে পাথর বিছিয়ে ওখানে খেলতাম, ওখানটা খুব ভালো লেগেছিল। প্রথম দিনই খেলেছিলাম। পরিচয় কি কার সঙ্গে হয়েছিল অত মনে নেই। তো আমাকে ক্লাস 3-তে আর আমার বোনকে ক্লাস 2-এ ভর্তি করেছিল। ভর্তি হয়ে নিয়ে তারপরে ছুটি হয়ে গেল। এবারে আমরা বেরিয়েছি দুজনে হাত ধরে, কেউ কারো হাত ছাড়িনি, দুজনে হাত ধরে বেরিয়েছি। কোন দিকে যেতে হবে সেটা তো আস্তে আস্তে ভাবতে হবে, অত তো চেনা রাস্তা নয়, যেতে পারবো কিনা ভয় একটা ছিলই। তো আস্তে 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 মানে দেখতে দেখতে এলাম, একটাই ওদিকে রাস্তা ছিল যেটা আমাদেরকে স্কুল থেকে বেরিয়ে জেলেপাড়ায় আসতে হবে, একটাই রাস্তা। ওখান দিয়ে এসে ওই জেলেপাড়াটা বলেছিল সেটা মনে পড়লো, যে এখানটা জেলেপাড়া বলেছিল। তারপরে আস্তে আস্তে আসছে। বাবু কি করছে, ওই যে টার্নটা ছিল সেখান থেকে সাইকেল নিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে যে আমরা ঠিক মতন আসছি কিনা। ওই দিনটা আমার এত ভালো লেগেছিল যে মানে আমরা, বাবুর একটা ভয় ছিল, আমাদের তো ছিলই। তারপরে যাই হোক দেখছে ওরা এগিয়ে এগিয়ে আসছে, তারপরে আরো লুকিয়ে গেছে। আমি সেটা লক্ষ্য করেছিলাম যে মনে হলো বাবুর মতন লাগলো, সঠিক ছিলাম না। তারপরে এগিয়ে এলাম, এগিয়ে আস্তে আস্তে দেখলাম বাবু দাঁড়িয়ে আছে ওখানে, ওই সেকেন্ড স্যারের বাড়ির ওখানে দাঁড়িয়ে আছে। তখন তো খুব খুব ভালো লেগেছিল, ভয়টা কোথায় চলে গেছিল, আর হাসিও পেয়েছিল। আর যাই হোক মানে আনন্দও লেগেছিল। বাবু বললো যাক তোরা ওইটুকু রাস্তা নিজেরা আসতে পেরেছিস, এটাই ভালো লাগলো। তারপর বাড়ি চলে গেলাম। এই হলো প্রথম দিনের স্কুল যাওয়ার এক্সপিরিয়েন্স। খুব ভালো ভালো ছিল। খুব সুন্দর, কি সুন্দর আমাদের ছোটবেলার
দিনগুলো হ্যাঁ, খুব সুন্দর লাগলো। খুব সুন্দর। আমার এই জিনিসটা আমার প্রায় মনে পড়ে ছোটবেলাকার। আর ওই শাঁখারি বাজার বা ওইদিকে যদি কোনোদিন যাই তো আমার মনে হয় স্কুলটায় একবার যাই, একবার ওইদিকে যাই। তো আমার খুব ইচ্ছে করে ওগুলো যাওয়ার সময়। একবার কোথায় যাচ্ছিলাম তখন আমি জিজ্ঞেস করছিলাম যে স্কুলটা এখনো আছে কিনা, একবার যাব আমি। যখন হোক একবার যাব আমি। হুম, বাহ। আচ্ছা লক্ষ্মী ম্যাডাম, কালকে আপনার তোমার দিওয়ালি সাথে পেরেছে? বোন ছিল তো কেমন? হ্যাঁ পেরেছি। বাহ। আর কৃষ্ণা ম্যাডাম কি বলছেন? হ্যাঁ, আমি বলছি মিতাকে জিজ্ঞাসা করছি তোমার বোন কি শ্যামলী ছিল সাথে? হ্যাঁ ওই ছিল, ওই ছিল। ওকে ওকে ওকে। এবারে বন্দনা ম্যাডাম, আপনি বলুন আপনার প্রথম অভিজ্ঞতা যে কোনো কিছু। মিউটে আছেন? এখনো মিউটেই আছেন? তাহলে পম্পা ম্যাডাম বা লক্ষ্মী ম্যাডামের থেকে শুনে নিন। বন্দনা ম্যাডাম মিউট। আমার আমার ছোটবেলাটা মানে খুবই মজারই ছিল। আমরা তো শহরে বড় হয়েছি, তো আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, কিন্তু প্রথমে আমরা 3 বোন ছিলাম, বড়দি, মেজদি আর আমি। তো আমার বাবার একটা মিষ্টির দোকান ছিল। বাবা সার্ভিস করতেন, কিন্তু দোকানটা করেছিলেন, কিন্তু আমার মামাদের এনে ওই দোকানটা বললো যে ওনারা তো গ্রামে থাকতেন, মায়ের বাপের বাড়ি গ্রাম আর কি। তো বললো আমার শালারা দেখুক, আর বাবাকে হয়তো কিঞ্চিত সাহায্য করতো আর কি। তো আমরা কি করতাম, স্কুল মানে ফাঁকা পেলেই মানে ওই দোকানে চলে যেতাম, মানে খাবারের জন্য কিছু না কিছু, যে দোকানে গেলেই পাবো। কিন্তু গিয়ে বলতাম মামাকে, বাবাকে কিন্তু বলো না। আমার বাবা খুব মানে রাগী ছিলেন আর কি। তো বলছে যে তোরা প্রতিদিন এইভাবে না বলে আসিস না, আমাদের ওখানে তো মেন রোড, তো এমএনসি কারখানা, মানে কারখানার পাশে আমাদের মানে হসপিটাল, এমএনসি হসপিটাল আছে, তার পাশে আমাদের দোকানটা ছিল আর কি। বলছে দেখছিস তো এত গাড়ি ঘোড়া, কোনোদিনও যদি কিছু হয় তো জামাইবাবু তো আমাকেই বকবে না। ঠিক আছে। দিয়ে একদিন কি হয়েছে, মানে আমাদের যে কারিগর ছিল, তো ও কি করলো, আমাদেরকে মেলায় নিয়ে গেল। আমাদের ওখানে কল্পতরু মেলা হতো 1 জানুয়ারি। তা আমরা 3 বোনে নিয়ে গেছিল আমাদেরকে। তো খুব মজা, যে কাকু বললো তো বল তোরা এখানে কি খাবি, একটু খাই। তো আমি একটু পেটুকো আমি ছিলাম আর কি খাবি না, হ্যাঁ তা মোগলাই খাবো। একটিটা ঠিকানা তো সেই প্রথম দিন মানে মোগলাই খাবো, কাটা চামচ ওটাই ভালো করে তো ধরতে পারি না। কিন্তু আমার যে দিদি বলছে তুই হাতে করে খা, তা আমি ছি না, সবাই দেখ কাটা চামচে খাচ্ছে, আমিও খাবো। তো কাটা চামচে খাবো কি, মানে কাটা চামচে কাটতে গেছি না, প্লেট তখন তো সেই লম্বা লম্বা বেঞ্চ, আর সেই চিনেমাটির থালা, আর স্টিলের চামচ দিতে মানে প্লেট আর মোগলাই সোজা একদম টেবিলের তলা দিয়ে নিচে। তো দিদি তো খুব বকলো, বলছে তোর খেয়ে দে কাজ নেই। আর আমি একটু একটু পাকাও ছিলাম, একটু ডানপিটেও ছিলাম, তো এখন একদমই শান্ত হয়ে গেছি। তো দিদি বলছে তোকে বললাম। তো কাকু বলছে ঠিক আছে ঠিক আছে, নে বকিস না, তো কি হয়েছে। তো দোকানদার বললো ঠিক আছে, ও বাচ্চা মেয়ে, ও ঠিক আছে আপনারা এ করুন। তা বলছে না আপনার যা দাম আপনি নেন। বলছে না না, দাম দেওয়ার দরকার নেই, ও তো আর জেনে কিছু করেনি। ঠিক আছে। দিয়ে আবার আমাকে মোগলাই দেওয়া হলো, মোগলাই খাওয়া হলো, দিয়ে তারপরে আমরা আবার বাড়ি ফিরে এলাম আর কি। তা এইসব দিনগুলো খুব মনে পড়ে আর কি। ছোটবেলাকার স্কুলের লাইফ তো আছে, মণিমেলা। তারপরে সব থেকে একটা মনে পড়ে, আমরা ক্লাস 5-এ যখন পড়ি, আমাদের স্কুল থেকে ক্রিকেট খেলার একটা করেছিল। তো সেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার বাবা মানে পুরো যে ড্রেসটা ওটা আমার বাবার দেওয়ার ক্ষমতার মধ্যে থাকেনি। তো বাবাদের অফিসের একটা ড্রেস ছিল, মানে সাদা প্যান্ট সাদা জামা পরে যেতে হতো। তো আমি কি করেছিলাম, মানে অত তো বুঝতাম না, তো বাবার জামাটা পরেছিলাম, প্যান্ট তো হবে না। তো আমি গেছি, তো বাবাকে বললাম, বাবা না মা আমি তো দিতে পারবো না, মা তোমাকে খেলতে হবে না। তো আমি একটু না আমি খেলবো। তো গেলাম, প্র্যাকটিস করলাম। যখন ওরা বললো না ম্যাচ হবে, তো ড্রেস চাই। তো আমি বললাম যে তাহলে কি হবে। তা বলছে না ড্রেস ছাড়া তো হবে না। তো আমার সেই দিন আমি আর ড্রেসের জন্য মানে আর আমি ওই ক্রিকেটটা খেলতেই পারলাম না আর কি। এইসব দিনগুলো খুব মনে পড়ে। বাবা কষ্ট পায়, কিন্তু করার কিছু নেই। বাবা অল্প বেতনে চাকরি করতেন আর কি। এইসব দিনগুলো মনে পড়ে আর কি। ঠিক আছে, এরপর নেক্সট কেউ কিছু বলুক। বাহ, ভালো লাগলো গো। ভালো লাগলো। বাহ, ভালো।
বলছি আমি যেদিন প্রথম হোসলাতে, আগে তো হোসলার একটা সংস্থাতে আমি জানতাম না। তো একদিন বাপি ঘোষের বাড়িতে গেছিলাম, তোর মা ওরা কেউ ছিল না। দিদি বললেন জানো তো ওরা হোসলা গেছে। আমি তো হোসলা কোথায়? বলছে হ্যাঁ একটা আছে, ওরা যায়। তো বাপিকে একদিন রাস্তায় দেখে বললাম বাপি তুই আমাদের বাড়িতে একদিন আসবি তো। তো বাপি এলো। বাপি হোসলাতে কি হয় রে আমাকে, তখন ও সব বললো। তাহলে আমরা যোগদান করব। তো বলছে ঠিক আছে। তাও আমার মনটা খুঁত খুঁত লাগছিল, কোথায় যাব, যোগদান করব। আমি বাপি পরে করব, আমি কলকাতায় আছি, পরে এসে করব। দিয়ে আবার বাপি এলো। তো না বাপি এসছিল, বাপি নিয়ে এলো ওই স্যারকে, মানে শান্তনু স্যারের বাবাকে নিয়ে 5 সেপ্টেম্বরের জন্য একটা আমন্ত্রণ পত্র নিয়ে জানালেন যে মাস্টারমশাইকে সম্বর্ধনা দেওয়া হবে ওই 5 সেপ্টেম্বর মনসাতলাতে হবে। আমি বলছি মনসাতলা অনেক দূর রে, কী করে যাব? বলছে টোটোয় করে চলে যাবেন। দিয়ে ওখানে গেলাম। তো ওখানে যে খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। প্রথমে আলপনা আমাকে যেভাবে রিসিভ করলো, যে আমার খুব ভালো লাগলো। দিয়ে ওখানে কাটিয়ে বাড়ি চলে এলাম। দিয়ে বাপিকে বললাম বাপি তাহলে আমরা মেম্বারশিপ নেবো, তুই তাহলে এ কর। দিয়ে ও সব ফর্ম টর্ম নিয়ে ফিল আপ করে নিয়ে গেল। তারপরে পোড়ামাটির মাঠে একটা অনুষ্ঠান হলো। তো আমি সেদিন বললাম তাহলে আমি যাচ্ছি, যাব। গিয়ে সেই দিনই প্রথম কুইজ আরম্ভ করলাম। দিয়ে ওখানে বিষ্ণুপুর নিয়ে কুইজ করলাম। দিয়ে দিয়ে ফিরে এলাম, বেশ ভালো লাগে। তারপর থেকেই বললাম না হোসলা জেগেছে, আমরা জাগছে আর আমরা মেতে যাচ্ছি, সেই অবস্থা। কারণ সারাক্ষণ ওই হোসলা হোসলাই, আগের কথা সব ভুলে গেছি। মেয়েরা বলছে ফোন করলে পায় না, যখনই ফোন করো বলো প্রোগ্রাম চলছে। আমি বলছি হ্যাঁ পাস না করবো, এই আর কি, এইভাবেই কাটছে আর কি। আর স্কুলে ফুস্কুলের দিনগুলো ভুলে গেছি সব, কবে গেলাম কবে ফিরলাম কবে এলাম। আর বিয়ে তো হয়ে গেল 18 বছর বয়সে। তাহলে বিয়ের ঘটনা একটু আমাকে বলতে হবে। আমার 18 বছর বয়সে যখন বিয়ে হলো, তখন মানে বিয়ে হয়নি, তার আগে কথাবার্তা চলছে। দিয়ে আমি মাকে, মা বলছে তোকে আজকে দেখাশোনা আছে, তোকে বিষ্ণুপুর যেতে হবে। আমি বিষ্ণুপুর যাব, কোথায় দেখাশোনা হবে? না হাই স্কুলের একজন মাস্টারমশাইয়ের সাথে। আমি নাম বলো, বললো। আমি ওনার কাছে পড়েছি। তখন বলছে 1 মাস পড়েছিলাম। দিয়ে বললো যে ঠিক আছে যা। তুমি কি করে তোমরা যোগাযোগ করলে? বলছে হাই স্কুলের মাস্টারমশাই, হেডমাস্টার হচ্ছে তোর বাবার বন্ধু। তোর বাবা চিঠি লিখেছিল যে আমাকে, আমার মেয়েকে আমি এবারে পাত্রস্থ করতে চাই। আমি এত তাড়াতাড়ি কেন? মা বলছে তোরা 4টে বোন পরপর দাঁড়িয়ে থাকবি, আর তোর বিয়ে হলে ওদেরও দেরি হয়ে যাবে। আমি যে দেখো, তখন আমি বললাম ওদেরকে জিজ্ঞেস করবে আমাকে পড়াবে কি না। আমি তো সে বছর হায়ার সেকেন্ডারি পাস করেছি 67-এ। তো কী বলেছে কে জানে। দিয়ে বিষ্ণুপুরে আবার দেখাশোনা হয়েছে, আমার শ্বশুর দেখতে এসেছিলেন। দিয়ে দেখা বিয়ে সব ঠিকঠাক হয়ে গেল, বিয়ে হলো। আবার বিষ্ণুপুরে এলাম, সংসারটি ঘাড়ে পড়লো, পড়াশোনা মাথায় উঠলো, কলেজেও ভর্তি হলাম, পড়াশোনা মাথায় উঠলো, সংসার নিয়ে হিপিচিপি খেলো। কিন্তু আমার বিয়েটা হয়েছিল ধানবাদ থেকে। বাবা তো কলিয়ারির ডাক্তার ছিলেন। তো ওখানে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল, যে ওখানে যখন ওনারা বিয়ে করতে যান, ওরা দেখলো যে ওপরে আমাদের ঠাকুরের ছবি। তো বিয়ে হওয়ার পর ওরা জিজ্ঞেস করছে এই ছবিটা আপনাদের কাছে কি করে এলো? তখন মা বললো আমি ওনার দীক্ষিত। বলছে আপনিও দীক্ষিত, আমরাও দীক্ষিত, এ তো ভীষণ মেলবন্ধন। এই একটা আশ্চর্য। এখন মা বলছে তাহলে গুরুদেবেরই কোনো ছিল, নিগমানন্দ ঠাকুর। এবারে ওরাও দীক্ষিত এরাও দীক্ষিত। দিয়ে এইভাবে জীবন হতে হলো। দিয়ে ওই করে করে ভুলে গেছি কবে আমি 75 বছরে এসেছি। তারপরে মাঝখানে মিতাদের বাড়ির সাথে তো খুবই ছিল আসা যাওয়া। আমার ছোট মেয়েটাকে তো মিতারাই বড় করে দিয়েছে। অনেক ঘটনা সব ভুলে গেছি, আর কিছু কিছু মনে আছে বললাম। খুব ভালো হয়েছে কাকিমা। হ্যাঁ খুব ভালো লাগলো, এত সুন্দর বললেন। আমি বিয়ের ঘটনাটা বললাম আর হোসলা। আমার বিয়ের ঘটনাটা খুব আশ্চর্যের ঘটনা। হ্যাঁ খুব খুব ভালো শুনলাম।
রিনা জয়েন করে না, এরপর পম্পা ম্যাডাম। হ্যাঁ, আমি ভাবছি বলবো, এত ইকো হচ্ছে। কিন্তু অনেকদিন কাউকে বলিনি তেমন, মানে এটা প্রথম প্রেম বলে অনেকে বলে, কিন্তু প্রথম প্রেম কিনা সেটা আমি জানি না, কারণ আমার মনে কিছু ছিল না। সেই ঘটনাটা আমি বলছি। বাবা তখন ট্রান্সফার গোলমাল হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, ট্রান্সফার হয়ে চলে গেছেন মেহসানা, গুজরাটে। আর আমি চলে গেলাম বর্ধমানে, ভর্তি হয়েছিলাম উইমেন্স কলেজে। তো মাসির বাড়িতে থাকতে শুরু করলাম, সেটা ওই উত্তর ফটকে। হ্যাঁ, মাসির বাড়িতে থাকতে শুরু করলাম। তো সেখানে আমার একজন, মানে আর আমার পড়াশোনার জন্য একজন মাস্টার মশাইকে ঠিক করা হলো। তো পাশের বাড়ির আমার একজন ক্লাসমেট ছিল, তার মাস্টারমশাই, সেই হিসেবে ওনাকেও বলা হলো। তো উনি আসতে শুরু করলেন। দেখলাম বয়স কম, মানে বছর 10 থেকে 11 বছরের বড় হবে আমার থেকে। তখন আমি জাস্ট 11টায় পড়ছি, হয়তো বছর 17 এরকম আর কি একটা বয়স আমার। তো তো উনি পড়াতে শুরু করলেন, খুবই ভালোই পড়াচ্ছিলেন। তারপরে আস্তে আস্তে কিন্তু উনি গল্প করলেন যে ওনার দাদা ছিল, সে নকশাল ছিল এবং তাকে পুলিশে মেরে ফেলেছে। তা আমি খুব হাঁ করে জিজ্ঞেস করলাম, পুলিশরা মেরে ফেলতে পারে? তো বললো কি জানি, আমাকে একটা ডেড বডি দেখানো হয়েছিল বললো। তো আমি বললাম আপনার দাদা? তখন বলছে হ্যাঁ, একদম গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তারপরে উনি বললেন যে উনি নিজেও ওই আন্দোলনের সঙ্গে ছিলেন আর কি। মানে আমাদের একটু আগে তো নকশাল আন্দোলনটা খুব ছিল, সবাই জানে মনে হয়। তো সেটা বললেন। দিয়ে তারপরে আস্তে আস্তে পড়তে পড়তে মাসির বাড়িতেও আমার কিছু অসুবিধা হচ্ছিল আর কি। ওই 70 থেকে 72 নকশাল না, না, আন্দোলনটা ছিল। হ্যাঁ, মানে 72 সাইবারি। তখন আমি ছোট, হ্যাঁ, ওখানে আর আমার গেছি সেই 75 ব্যাচ আমার সেই বড় মেয়ে বিয়ে হয়েছে তখন, খুব না, কেজিতে যেতাম না। 11 ব্যাপার। তো তারপরে 70 থেকে 72 খুব জোর আন্দোলন হয়েছে। তারপরে মামার বাড়িতে চলে গেল, মাস্টারমশাই রাজি হয়ে গেছে। এইটা বড্ড শব্দ শোনা যাচ্ছে। মাস্টারমশাই হ্যাঁ হ্যাঁ রাজি হয়ে গেলেন যে উনি মামার বাড়িতে গিয়েও উনি পড়াতে রাজি। তো উনি যেতেন, অনেকক্ষণ পড়াতেন। তো মা মাঝে মাঝে গুজরাট থেকে এসে দেখে বললো, বাবা এতক্ষণ পড়ানো, সেই 5টায় এসে 7:30 বেজে যাচ্ছে, এরকম হচ্ছে। তারপরে আমাকে তখন, আর মাস্টারমশাই অনেক ভালো ভালো গল্প করতো, ওই গল্পগুলো কিন্তু আমি খুব শুনতাম, যে কোথায় কি একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়ের উনি কিভাবে প্রতিবাদ করেছেন, আর তারা সবাই একজোট হয়ে কিভাবে হয়েছে, নানা ধরনের গল্প হতো। তো মাঝে মাঝে খুব লাগতো যে যা পড়াশোনাটা হচ্ছে না, খালি গল্পই হচ্ছে। না না, তারপরে আমি মাঝে মাঝে শুনতে চাইতাম না, না এটা করব এরকম আর কি। না না, শোনো না, শোনো আমি তোমাকে বলছি যে এটা আমি তোমাকে ঠিক করিয়ে দেবো, এরকম। তারপরে বর্ধমানে মামার বাড়িতে আরো একটা জায়গা আর কি, খাজা আনোয়ার বেগ, ওইখানটায় যখন গেলাম তো উনি যেতেন। আর মা মাঝে মাঝে অবাক হয়ে, যে এতক্ষণ পড়াচ্ছে, না না তুই এবার একটুখানি শুয়ে থাক, এরকম আর কি। মানে এতক্ষণ একটু বিশ্রাম দরকার আর কি। দিয়ে তারপরে ওই রকম যেত। তারপরে মাও চলে গেছে। তারপরে একদিন কথায় কথায় উনি বললেন যে আমি না কালকেও আসবো ভেবেছিলাম, বললেন। তো আমি বলছি যে কালকে আসার কথা ছিল না? তো আমি বললাম যে হ্যাঁ কালকে, তাহলে তো এলেন না, কিছু একটা বলেছি। তখন বলছেন যে আমি ভাবলাম আশাটা আমি সংবরণ করলাম। আমি ভাবলাম সংবরণ করা মানে বোঝো, আমাকে বলছে। তো আমি কিন্তু সংবরণ করা মানেটা বুঝি, হ্যাঁ তখন আমি সংবরণ করা মানেটা বুঝি, কিন্তু আমি তখন একটা অন্যরকম ভান দেখালাম যে আমি কিছু বুঝতে পারছি না, কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। দিয়ে তারপরে সেটা আমাকে কিছু ক্লারিফাই করলেন না। দিয়ে তারপরে পড়াতেন, প্রতিদিনই আসতেন, বেশ ভালো। তারপরে আমি একসময়
ওইখানে পড়াতে পড়াতেই একদিন কথায় কথায় বললেন, পৃথিবীর অত্যন্ত দামি জিনিস যদি আমি পাই, তাহলে সেই দামি জিনিসটা আমি কিন্তু যদি মনে করি, তাহলে কিন্তু আমি জোর করে সেটা ছিনিয়ে নিতে পারি। আবার আমার এই ক্ষমতাটাও আছে যে আমি খুব সহজেই সেটাকে ছেড়ে দিতে পারি। এইরকম একটা কথা বললেন। তো সেটাও কি জানি কি বললেন ওরকম। আমি আর আমার মনে কিন্তু ওটা ছিল না, আমার মনে সবসময়ই ছিল যে যে আমাকে পড়াচ্ছে, যে আমার কানে কিছু শিক্ষা অন্তত দিচ্ছে, সবসময় তাকে অনেক উপরে বাবার পর্যায়ে রাখবে। আমার মনটা তখনও কিন্তু সেরকম নীতি আদর্শ ইত্যাদি পথে ওই রকমই চলতো আর কি। তারপরে এক সময় মামার বাড়িতেও কিছু অসুবিধা দেখা দিল, আমাকে কিছুদিন হোস্টেলে থাকতে হলো। মাস্টারমশাইকে বলা হলো যে আপনি ওকে তাহলে শনিবার দিন হোস্টেল থেকে নিয়ে আসুন, শনিবার পড়ান, রবিবার পড়ান, সোমবার সকালেও পড়ান, পড়িয়ে তারপরে ও কলেজ চলে যাক, তারপরে আবার পরের সপ্তাহে আবার শনিবার। মাস্টারমশাই তাতেও রাজি হয়ে গেলেন। উনি কিন্তু আমাকে খুব প্রোটেকশন দিয়ে কোন রাস্তায় যেতে হবে ঠিকঠাক করে আবার আনতেন। মানে আমি আমার মামার বাড়িতে আসতাম, উনি পড়াতেন, পরপর 3 দিন আসতেন, কখনো কিছু বলেননি যে আমার কোনো অসুবিধা হচ্ছে। যে তারপরে সেইখান থেকে আমার খুব অসুবিধা হচ্ছে বলে মা বললো আমি চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি, একটা বাসা ভাড়া করব, সেইখানে তুমি থাকবে। 11-12 মধ্যেই হচ্ছে। মাস্টারমশাই রাজি হলেন সেই বাসা বাড়িতে যেতে। তারপরে ওই রকম বসে থাকি, মাও দেখে যে অত কিছু বলেনি আর কি। তো একটাই খাট ছিল, উনি প্রায় মানে কি বলবো অনেকটা এমন কাছাকাছি খাটের মধ্যে কথা বলতে বলতে চলে আসতেন যে একদিন হলো কি আমার পাটা ঠেকে গেল ওনার গায়ে। তো তারপরে আমি প্রণাম করেছিলাম। একটা জিনিস লক্ষ্য করলাম যে তারপর থেকে উনি ইচ্ছে করে পাটা আমার পাটা ঠেকিয়ে দেন। তারপরে বলেন, আর যেদিন প্রণামটা করেছিলাম বললেন আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তারপর থেকে উনি পাটা ঠেকে করতে লাগলেন। দিয়ে তারপরে আর করি না। তারপরে তো আমিও মনে মনে হয়ে গেছি। আর সেরকম কিছু করতেন না, তবে একদিন গালে একটু এমনি শোনো না এমনি গালে এরকম করেছেন আর কি। আর সেই সময় আমার দিদি এসেছিল, দিয়ে আমাকে বলছে তোমার দিদি না দেখে ফেলেছে, তোমার দিদিকে একটু বলো আমার না ভীষণ পেটে লাগছে, আমার পেটে ভীষণ ব্যথা, তোমার দিদি তো ডাক্তারি পাশ করেছে, আমার ভীষণ পেটটা ব্যথা, তোমার দিদিকে একবার বলো। তো আমার দিদি একবার এলো, এসে তারপরে দেখে কিছু কথাবার্তা বললো, মোটামুটি ওটা দেখা হয়ে গেল আর কি। দিয়ে তারপরে আস্তে আস্তে পরীক্ষা চলে আসছে সামনে, এপ্রিল মাস। আমি তখন ভাবছি যে এবার তো আমাকে পড়াটা বন্ধ করতে হবে। তো আমি বললাম মাস্টারমশাই আপনাকে একটা কথা বলবো। তো উনি বললেন যে হ্যাঁ কি কথা। তো আমি বললাম যে এই তো মার্চ মাস হচ্ছে, সামনের মাসটা তো আমি পড়বো না, মানে আমার পড়াটা এই মাসেই শেষ হয়ে যাচ্ছে আর কি। এই মা এটা আবার কি কথা, এই তো সবাই জানে যে মাসে পরীক্ষা সে মাসে কেউ পড়ে, এ তো জানাই কথা, এটা এমন কিছু কথা না, এসব বললেন। বলে তারপরে উনি চলে গেলেন। এই যে কথাটাও হলো এবং উনি চলে গেলেন, এরপরে কিন্তু আর কোনোদিন উনি আসেননি, আর কোনোদিন দেখা দেননি, আর কোনোদিন বলেননি যে আমার পরীক্ষাগুলো কেমন হলো, আর কোন রকম খবর নেয়া কিচ্ছু না, একদম পুরো একদম টোটালি আমাকে অফ করে দিলেন ওখানেই। দিয়ে তারপরে আমি জানি না, তারপরে তো আস্তে আস্তে আমি ওখান থেকে চলে এলাম। এই ঘটনাটা অনেকে বলে এইটা তোমার এই ছিল আর কি। তো আমার এইটা প্রথম নাকি জানি না, এটা অন্যরা বিচার করে বলতে পারবে সত্যি এটা সেই হিসাবে বলা যায় কিনা। এটাই হচ্ছে আমার গল্প। হঠাৎ বলতে বলতে আমার মনে হলো প্রথম প্রেম আমাকে কেউ বলেছে। আমি এই গল্পটা করেছিলাম আরো একজনের কাছে, কলেজের কাছেই করেছিলাম, খুব ঘনিষ্ঠ মানে মানে আমাদের মধ্যেই তারা মিলেমিশে আছেন কেউ হয়তো, হ্যাঁ সেই রকম জায়গাতেই আমি গল্পটা করেছিলাম। তো উনি আমাকে বলেছিলেন আপনি জেনে রাখবেন ওইটি আপনার প্রথম। তো আজকে সাধারণত বলি না কাউকে, তো আজকে আমি
বললাম আর কি যে কিছু, যে এরকম করে তারপরে আমার আমার মামা তো ভাইকে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন ও কি পড়ছে, কোথায় আছে, এই কথাটা মাঝে মাঝে জিজ্ঞেস করেছেন। আমিও এখন রিসেন্টলি যোগাযোগ হয়েছে যখন আমি জিজ্ঞেস করেছি, কিরে মাস্টারমশাইকে কি আর কোথাও খুঁজে পাওয়া যায় না, দেখা যায় না রাস্তায় ঘাটে কোথাও? বলছে না, প্রথম দিকে কয়েকবার দেখেছিলাম, তোমার কথা জিজ্ঞেস করেছিল, তারপরে ওনাকে আর পাইনি। আমি বললাম যদি কোনোদিন পাস তাহলে একবার বলিস, একবার একবার দেখে নেবো কিংবা একবার যোগাযোগ হয়ে যাবে আর কি, সেটা বলেছি, কিন্তু এখনো পর্যন্ত আমি কিছু পাইনি। এইটাই হচ্ছে আমার ঘটনাটা। ব্যাস, ঠিক আছে। সুন্দর হয়েছে। কোশ্চেন হলো তোমার মনে তোমার মাস্টারমশাই মনের ভেতরে যেটা ছিল সেটা বেরিয়ে গেল, ভালোই হয়েছে, আর চিন্তা করো না। না, কোশ্চেন হলো যে মাস্টারমশাইকে তো আমরা মানে পেলাম না, তোমার তরফে কি এখনো সেই ফিলিংসটা হয়? সেটাই তোমার লাভ এট ফার্স্ট সাইট বলতে তোমার তরফে ফিলটা হয় কি? ওইভাবে আমার ওইভাবে কিছু হয় না, আমার ওইভাবে কিছু মানে ওই সেই রকম ভাবে আমার কিছু মানে কোনো কল্পনা, কোনো মনে কিছু এটা ছিল না, এটা কিন্তু আপনার জাস্ট ওই মাস্টারমশাইয়ের কাছে পৌঁছে যাবেন এই মেসেজটা। মাস্টারমশাই কোথায় বেঁচে আছে নাকি তাই জানি না, যা জীবন তার ভীষণই কঠিন জীবন আর কি। মানে উনি রাঁচি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট এই সমস্ত ছিলেন, ওই অঙ্ক ছিল, তারপরে উনি এই লাইনে আন্দোলনের মধ্যে এসে উনি নিজের এটা নষ্ট করে দিয়েছেন, এবং তার দাদাকে যে মেরে ফেলা হয়েছে উনিও রেডিও ফিজিক্স কিছু একটা পড়ছিলেন, কিন্তু তার জীবনটাও নেই। কাজে এরা এরকম ভাবেই হয়ে গেছে আর কি। ওই নকশাল আন্দোলনে অনেক ভালো ভালো ছেলেপিলে চলে গেছে, আমাদের ঠিক উপরের জেনারেশনটা একদম ফাঁকা হয়ে গেছে সেই সময়টা যেটা হয়েছে আর কি। বন্দনা ম্যাডাম কিছু বলছেন? মিউটে আছেন আপনি, মিউটে আছেন, আনমিউট করুন, আনমিউট করুন, আনমিউট করে বলুন, মিউটে আছেন আপনি। বন্দনা ম্যাডাম, হ্যাঁ বলো। এবার বলুন। বলছি আমি বলেছিলাম বিয়ের সময় যে আর পাত্র পেলে না এই মাস্টার সঙ্গে ধরে দিলে, তখন মাস্টার দিকে কেউ পুঁছতো না, কারণ রাগ হয়েছিল খুব, আর এই এখন এত কম বয়সে বিয়ে দিল। ডিমান্ড। এখন মেয়েরা কত নিজে স্বাধীনভাবে পড়াশোনা করছে, ঘুরছে, বিয়ের কথা কেন মা বাবাও ভাবছে না, তারাও ভাবছে না। আমাদের মাস্টার সাহেব হ্যাঁ কাকিমা, আমাদের মাস্টার সাহেব খুব ভালো মানুষ। হ্যাঁ, মাস্টারমশাই ভালো মানুষ, সেটা বলিনি, মাস্টারমশাই গোটা ফ্যামিলির যে মাথায় ছিল সেটা দেখ, 6টা ভাই 2টো বোন। তখনকার সময় অমনি তো ছিল, পুরো ফ্যামিলি খুব বড় বড় ফ্যামিলি। হ্যাঁ, আর আমি পুরো প্রথম থেকে হোস্টেল থেকে পড়াশোনা করেছি, ওই আর কি কপালে যা ছিল হয়েছে আর কি, আর কি করবো বল? যা হয়েছে ভালোই হয়েছে, আর যা হয়নি হয়নি। না ভালো ছিল মানে তোদেরকে পেলাম তো, মাস্টারের বউ ছিলাম বলে তোদের সঙ্গে যোগাযোগ হলো, দেখলাম কত ছাত্রছাত্রী দেখলাম। ছোট মাসি কোথায় আছে? অঞ্জু, হ্যাঁ, বজবজে বজবজে ও আচ্ছা। বজবজে আছে। ঠিক আছে, আজকে তাহলে ভালোই হলো আড্ডাটা। তারপরে তো আসলে এত কানটা এত প্রবলেম করে না, ভালো লাগে না।